কোনো গল্প নয়, উপন্যাস নয় কিংবা কবিতা নয়। আজ এমন একটি বই নিয়ে কথা বলবো যে বইয়ের চরিত্রগুলো পৃথিবীতে ছিল এবং এই বইটির শুরু থেকে শেষ পর্যন্ত আমরা শুধুমাত্র চিঠি দেখতে পাই। দুজন মানুষকে চিঠি লিখেছে এবং সময়ের পরিক্রমায় এই দুজন থেকে চারজন, চারজন থেকে পাঁচজন, পাঁচজন থেকে আরো বেশি এরকম অনেকগুলো চিঠি আমরা দেখতে পাই। তো এই বইটি আসলে পৃথিবী জুড়ে বিখ্যাত, মানে বিশ্ববিখ্যাত একটি বই। আপনারা হয়তো অনেকেই বুঝতে পারছেন আমি কোন বইটি নিয়ে কথা বলছি। এরপরেও যারা বুঝতে পারেননি তাদের জন্য বইটি অবশ্যই দেখাতে হবে। বইটির নাম হচ্ছে 84 চ্যারিং ক্রস রোড। আমি আবার বলছি, বইটির নাম হচ্ছে 84 চ্যারিং ক্রস রোড এবং বইটি লিখেছেন হেলেন হ্যানফ, অনুবাদ করেছেন তানজিম আর ফারজানা রহমান। এই বইটির কাহিনী শুরু হয় আজ থেকে প্রায় 70 বছর আগে। 1949 সাল থেকে 1969 সাল পর্যন্ত দুজন মানুষকে চিঠি লিখে সময়ের পরিক্রমায় এই চিঠি আসলে দুজন থেকে অনেকজনে ছড়ায় এবং পুরো বই জুড়ে আমরা খুব চমৎকার কিছু চিঠি দেখতে পাই। যে চিঠিগুলোর কাহিনী শুরু হয় এমন অবস্থায় যখন ইংল্যান্ডের অর্থনীতি একদম মুখ থুবড়ে পড়েছে, তখন নিউ ইয়র্কের একজন চিত্রনাট্যকার হেলেন হ্যানফ যে মার্কস অ্যান্ড কো নামের একটা কোম্পানির বিজ্ঞাপন দেখে যারা সেকেন্ড হ্যান্ড বই বিক্রি করে এবং বইগুলো খুব সুলভ মূল্যে। তো হেলেনের আবার বই পড়ার অনেক শখ এবং এই বইগুলো সংগ্রহ করার শখ আর কি। তো সংগ্রহ করার শখ বলতে সে কিন্তু বই জমিয়ে রাখে না, তার পড়া শেষ হলে তার যদি মনে হয় যে আমার আসলে এই বইটা সংগ্রহে রাখার মতো নয়, তখন সে এই বইগুলো বিক্রি করে দেয় এবং নতুন বই সংগ্রহ করে। সে খুব একটা বই জমায় না, কিন্তু সে দুর্লভ বইগুলো সংগ্রহ করতে পছন্দ করে। তো তার জন্য এই যে কোম্পানির বিজ্ঞাপনটা, এটা খুব সুবর্ণ সুযোগ হয়ে ধরা দেয়। তখন সে কোম্পানিকে চিঠি লিখে, তো চিঠি যুক্ত, সে হচ্ছে নিউ ইয়র্কে বসে সে ইংল্যান্ডে চিঠি লিখে এই কোম্পানিকে, এবং তখন আমরা দেখতে পাই কোম্পানি থেকে তাকে ফ্র্যাঙ্ক ডোয়েল নামের একজন রিপ্লাই করে, মানে চিঠি পাঠায় আবার তাকে। সেখানে আমরা দেখতে পাই দুজন দুজনকে নানান রকম চিঠি লিখছে। হেলেন যে চিঠিগুলো লিখে সেখানে সে অভিযোগ করে, নতুন বই সম্পর্কে জানতে চায়, নতুন বই আছে কিনা সেটা বলে, আবার সময় মতো বই না পেলে তার অভিমান হয়। মানে এই জিনিসগুলো আমরা দেখতে পাই। এবং যে আরেকটা যে চিঠি আসে মার্কস অ্যান্ড কো থেকে, সেখানে যে ফ্র্যাঙ্ক ডোয়েল, তার চিঠিতে আমরা দেখতে পাই সে খুবই নম্র, ভদ্র এবং সে খুব মার্জিত, নিজের দায়িত্ব পালনে একদম সচেতন। তো এই বইয়ের বিশেষত্বটা কি? এই বইয়ের বিশেষত্ব হচ্ছে এমন যে হেলেন যে আসলে ফ্র্যাঙ্কের সাথে এমন একটা বন্ধুত্ব করে ফেলে যে এই বন্ধুত্বটা আসলে নিঃস্বার্থ ভাবে, এখানে কোনো স্বার্থ জড়িত নেই। হেলেন সময়ে অসময়ে নানান রকম খাবার সামগ্রী এই যে বুক শপের কর্মচারীদের জন্য পাঠায়, ফ্র্যাঙ্কের জন্য পাঠায়। কারণ হচ্ছে তখন তো ইংল্যান্ডে অনেক অর্থনীতির অনেক সমস্যা চলছিল, তাদের খাবারের সমস্যা হচ্ছিল। তো এই আমাদের হেলেন সে নিজের নিজের যে খুব বড় লোক ব্যাপারটা তেমন নয়, সে নিজের খরচ থেকে বাঁচিয়ে বাঁচিয়ে তাদের জন্য এরকম খাবার পাঠাতো, আর নানান রকম জিনিসপত্র পাঠাতো। আবার ফ্র্যাঙ্ক যে হচ্ছে হেলেনকেও বই পাঠিয়ে দিত, অনেক সময় সে বই উপহার দিত, বা অনেক সময় সে যখন বই পাঠাতো সে স্লিপ করে রাখতো যে এত টাকা বাকি আছে পরে দিলেও হবে, এরকম একটা ব্যাপার। আমরা দুজন মানুষের খুব চমৎকার একটা বন্ধুত্ব দেখতে পাই এবং এই বন্ধুত্বের পাশাপাশি জড়িয়ে যায় ওই বুক শপের যে আরো অনেক মানুষজন ছিল, তারাও হেলেনকে চিঠি লেখা শুরু করে। আমরা তাদের চিঠির মাধ্যমে হেলেনের প্রতি তাদের যে ধন্যবাদ জানানোর ব্যাপারটা আমরা দেখতে পাই। তারপর আমরা এখানে ফ্র্যাঙ্কের যে পরিবার, তার ওয়াইফ নোরা, সেকেন্ড ওয়াইফ, মানে প্রথম যে ওয়াইফ ছিল সে মারা গিয়েছে, তারপর আমরা দ্বিতীয় ওয়াইফকে দেখতে পাই নোরা। এই নোরাও হেলেনকে চিঠি লিখছে। তাদের মেয়ে শিলা, তাই সেও চিঠি লিখছে। তারপর তাদের কোম্পানির যে লোকজন, সেসেলি, তারপর হচ্ছে আবার মিসেস বোল্টন, তিনি মানে সুতার কাজ করেন। তো তিনি হেলেনের জন্য একবার একটা উপহার পাঠায়, যেটা ফ্র্যাঙ্ক বলার পর পাঠানো হয়, সেটা হেলেনের খুব ভালো লাগে। তখন হেলেন তাকে ধন্যবাদ জানায়, এটার মাধ্যমে তার সাথে আবার হেলেনের চিঠি আদান প্রদান হয়। তো পুরোটা বই জুড়ে আসলে আমরা খুব সুন্দর একটা বন্ধুত্ব দেখতে পাই, বইয়ের প্রতি আগ্রহ দেখতে পাই, এবং সবচেয়ে বড় ব্যাপার এখানে আপনি অনেক ধরনের বইয়ের নাম জানতে পারবেন, যে বইয়ের নাম আপনি হয়তো কখনো শুনে নিননি। এবং এই বইগুলোর বিশেষত্ব কি বা বইগুলো আপনার কেন ভালো লাগতে পারবে সেটাও হেলেন তার চিঠির মাধ্যমে খুব চমৎকার ভাবে জানিয়ে দেয়। তারপর আমরা দেখতে পাই যে হেলেন তার বন্ধুকে ওখানে পাঠায়। হেলেন নিজেও আসলে ইংল্যান্ডে যাওয়ার জন্য টাকা পয়সা জমাচ্ছিল, কিন্তু সে কি আসলে যেতে পারে কি যেতে পারে না সেটা আপনারা বই পড়লে বুঝতে পারবেন। তো হেলেন তার বন্ধুকে সেখানে পাঠায় এবং যখন তার বন্ধু সেখানে যায় তখন কোম্পানির লোকেরা খুবই আন্তরিকতা দেখায়, মনে হয় যেন হেলেন
তার অনেক দিনের পরিচিত, তাদের অনেক দিনের পরিচিত, এবং তার বন্ধুকে ঠিক মতো খাতির যত্ন না করলে যে সেটা হেলেনের অপমান হবে এরকম। তো হেলেন আসলে তাকে বলে যে তুমি গিয়ে ওই বইয়ের তাকগুলো ছুঁয়ে দিবে, ওই বইয়ের দোকানে যাবে, আমাকে বলবে বইগুলো কেমন, ওই দোকানটা কেমন, এরকম আর কি। তো আমরা দেখতে পাই হেলেন 1954 দিকে একবার ইংল্যান্ডে যাওয়ার জন্য টাকা পয়সা জমায়, এবং জমানোর পর সে চিঠি লিখে জানায় ফ্র্যাঙ্ককে বা ওই বুক শপকে জানায় যে আমি আসবো। তখন আমরা দেখতে পাই সেসিলি বলে যে তুমি এখন এসো না, আমি তো এখন অন্য জায়গায় চলে যাব আমার হাজবেন্ডের সাথে, তুমি 1955 সালে এসো, তুমি এখন আসার দরকার নেই। তো 1955 সাল আসতে আসতে আবার আমরা দেখতে পাই সেসিলি নিজেই নিখোঁজ হয়ে গিয়েছে, তার কোনো খবর নেই। তখন হেলেন কিন্তু তখনও যেতে পারেনি, কারণ হেলেনের দাঁতে সমস্যা হয় এবং সে দাঁতে ক্যাফ লাগাতে গিয়ে তার ওই সব টাকা খরচ হয়ে যায়। তারপর আবার হেলেন যাওয়ার চিন্তা করে যে সে আবার ইংল্যান্ডে যাবে। তখন আবার আমরা দেখতে পাই তার পুরনো বাড়িওয়ালা বাড়িটা চেঞ্জ করতে বলে এবং তাকে নতুন একটি বাড়িতে চলে যেতে হয়, তখনও আবার তার টাকা পয়সা খরচ হয়ে যায়, সে যেতে পারে না। এরকম একটা অবস্থা, মানে হেলেন যতবার চিন্তা করে যাবে ততবার সে আর যেতে পারে না। এদিকে ফ্র্যাঙ্কের পরিবার সবাই হেলেনকে দেখার জন্য খুব উদগ্রীব হয়ে থাকে এবং বলে যে আমি তো হচ্ছে এই বিছানা ঠিক করে রেখেছি, ওই বিছানা ঠিক করে রেখেছি। এর মাঝে অনেকগুলো বছর পেরিয়ে যায়, আমরা দেখতে পাই মিসেস বোল্টনের বাসায় গিয়ে হেলেনের যেখানে থাকার কথা, মিসেস বোল্টনকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসা হয়। তারপর আমরা এখানে একটা মৃত্যু দেখতে পাই, যে মৃত্যুটা পড়ার পর আমার এত মন খারাপ হয়েছে। দুজন বন্ধু যারা চিঠির মাধ্যমে যাদের বন্ধুত্ব হয়, তারা দুজন দুজনকে দেখতে পায় কিনা সেটাও আপনারা বই পড়লে জানতে পারবেন। তো এই মৃত্যুটার পর আমার এত মন খারাপ লাগে। তারপর হচ্ছে আমি চিন্তা করছিলাম যে হেলেন কি আসলে কখনো ইংল্যান্ড যেতে পারবে, হেলেনের সাথে কি ফ্র্যাঙ্কের আসলে কখনো দেখা হবে। তো হেলেন কিন্তু ইংল্যান্ড যেতে পারে এবং সে ওই বইয়ের দোকানে যায়। তবে আফসোসের ব্যাপার হয়, যতদিনে সে যায় ততদিনে ওই বইয়ের দোকানটা আর সেখানে থাকে না। তার যাওয়ার 6 মাস পূর্বে বইয়ের দোকানটা বন্ধ হয়ে যায়, এবং সেখানে এখন বর্তমানে, মানে এখনকার সময় বর্তমানে সেখানে হচ্ছে একটা পিৎজার দোকান সম্ভবত আছে, আমি যতটুকু পড়ে বুঝলাম। কি জানি একটা পিৎজার দোকান, যাই হোক এখানে কি লেখা আছে, না এখানে নেই। তো ডোনাল্ড বা কিছু একটা, যাই হোক আমি নামটা ভুলে গেছি, ঠিক মতো মনে নেই। ওই পিৎজা বা কিছু একটা দোকান এখন সেখানে আছে। মানে এই যে 84 চ্যারিং ক্রস রোডে দোকানটা ছিল, মার্কস অ্যান্ড কো কোম্পানির দোকানটা ছিল। এবং আমরা বইয়ের শেষে অনেকগুলো ছবি দেখতে পাই যেখানে হেলেনকে দেখানো হয়, তারপরে হচ্ছে হেলেনের বন্ধু ফ্র্যাঙ্ককে দেখানো হয়, তাদের পরিবারকে দেখানো হয়, এবং সেই বুক শপটাকেও দেখানো হয়। তারপর হেলেনের এই যে এই বইটার উপর একটা চলচ্চিত্র নির্মাণ করা হয়, সেই চলচ্চিত্রের ছবিগুলো দেখানো হয়। এই যে আমাদের বইয়ের লেখক হেলেন হ্যান্স, আমি জানি না তাকে ঠিকমতো দেখা যাচ্ছে কিনা, এই যে তিনি। তো তার হচ্ছে তারপর তার পত্র বন্ধু, তার পত্রমিতা ফ্র্যাঙ্ক, এই যে হচ্ছে সেই ফ্র্যাঙ্ক। এখানে তার পরিবারের সাথে একটা ছবি ছিল যেখানে সে নিজেকে খুব সুদর্শন দাবি করছিল, এই হচ্ছে সেই ছবি। তো এই পুরো বইটা, মানে পুরো খুবই ছোট পরিসরে একটি বই, বেশ বড় না। এই পুরো বইটা পড়ার পর আপনার মনটা অনেক বিষণ্ণ হয়ে যাবে যখন আপনি শেষ করবেন। আমার খুব বিষণ্ণ হয়ে গিয়েছিল, আমি খুব বিষণ্ণ অনুভব করছিলাম নিজের মনে। তারপর আপনার আবার খুব ভালোও লাগবে, আপনি অনেক কিছু জানতে পারবেন এই বই পড়ে। একজন মানুষ নিঃস্বার্থ ভাবে আরেকজন মানুষকে কিভাবে ভালোবাসতে পারে, মানে বন্ধুত্বপূর্ণ ভালোবাসা সেটা কেমন হয়, বা আপনি যাকে দেখেননি তার জন্য আপনার যে অপেক্ষা, আপনার পরিবারের যে অপেক্ষা, মানে খুব খুব সুন্দর একটা আহ সম্পর্ক এখানে দেখানো হয়েছে, খুব সুন্দর একটা কাহিনী দেখানো হয়েছে, এবং শেষে গিয়ে খুব খুব বেশি বিষণ্ণ অনুভব করানো হয়েছে। আর লেখন শৈলী এত চমৎকার, আমি যেহেতু ইংরেজিটা পড়িনি, আমি অনুবাদটা পড়েছি, আমার অনুবাদটা খুবই পছন্দ হয়েছে। আর এই বইটির অনুবাদ এসেছে আসলে শিরোনাম প্রকাশনী থেকে, এবং এই বইটির মুদ্রিত মূল্য খুব একটা বেশি নয়, আমি একটু দেখে জানাচ্ছি। এই বইটির মুদ্রিত মূল্য হচ্ছে মাত্র 275 টাকা, মানে আপনি এই বইটা আরো কম দামে পাবেন বুকশপে। এবং এই যে এটা হচ্ছে আমাদের সেই মার্কস অ্যান্ড কো কোম্পানির বুকশপটা, দোকানটা, এই যে। তো যাই হোক, আপনারা যারা চিঠিপত্র পছন্দ করেন, আসলে যারা চিঠিপত্র পছন্দ করেন এরকম না, আমার মনে হয় আপনাদের সবার একবার হলেও এই বইটা পড়া উচিত উচিত আমার নিজের খুব বেশি ভালো লেগে গিয়েছে, যেই কারণে আসলে আমি এভাবে বলছি যে আপনাদের আসলে পড়া উচিত। আবার যারা অনেক গল্প উপন্যাস পছন্দ করেন তাদের হয়তো একটু কেমন জানি লাগতে পারে, কারণ যেহেতু এখানে ওই যে গতানুগতিক কোনো গল্প নেই, কোনো উপন্যাস নেই, এখানে প্রথম দিকে আপনার একটু স্লো লাগতে পারে, যেহেতু শুধুমাত্র বই নিয়ে কথা বলা হয়েছে। আপনি যত পড়বেন তত আসলে বুঝতে পারবেন হেলেন কত কত দারুণ একজন মানুষ ছিল, ফ্র্যাঙ্ক কত দারুণ মানুষ ছিল, নোরা, তারপরে তাদের ছেলে মেয়ে শিলা, আরেকটা মেয়ের নাম ভুলে গিয়েছি।
এরকম আর কি আশেপাশের কোম্পানির, এবং শেষে আপনার সেসিলির জন্য খারাপ লাগবে, আরেকটা মানুষ আছে যে সাউথ আফ্রিকা চলে গিয়েছিল তার জন্য অনেক খারাপ লাগবে। তো এই বইটা পড়তে পারেন আপনারা, আশা করি আপনাদের ভালো লাগবে। আর এই বইটা প্রচ্ছদ খুবই চমৎকার হয়েছে, মানে প্রোডাকশন কোয়ালিটি খুবই চমৎকার। এই বইটা অনেক দিন থেকে আমার কাছে ছিল, আমার আসলে পড়া হচ্ছিল না, এটা আমি বইমেলার সময় কিনেছিলাম। কারণ এই বইটার আমি অনেক প্রশংসা শুনেছিলাম। তারপর যখন আমি শিরোনামের সামনে দিয়ে যাচ্ছিলাম, আমার বইটা প্রচ্ছদ দেখে এত ভালো লেগে যায়, মানে সামনাসামনি এত ভালো লেগে যায়, আমি চিন্তা করি যে না, আমার কাছে কিন্তু তখন বাজেট ছিল না নতুন কোনো, মানে উইশ লিস্টের বাইরে কোনো বই নিব ওরকম বাজেট ছিল না। তারপরে আমি চিন্তা করলাম ভালো লেগে গিয়েছে, নিয়ে নিই। এবং গতদিন পড়ার পর আমি বুঝতে পারলাম যে আমি কি চমৎকার একটি বই নিয়েছি, এবং আমার মনে হয় আপনাদের সবার বইটি পড়া উচিত। আর আমি অবশ্যই এই বইয়ের কয়েক কপি উপহার দিব। সেটা কিভাবে কাকে সেটা অবশ্যই পরে জানাবো। তো আজকে এই পর্যন্ত, আপনারা চাইলে এই চমৎকার বইটি পড়তে পারেন। এবং আর কি, ভালো মতো বই পড়ুন, বইয়ের সাথে থাকুন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।